বাংলা নিউজগ্রাফের সকল দর্শকদের নমস্কার। মুখ্যমন্ত্রী কি বলছেন? মুখ্যমন্ত্রী বলছেন যে মহিলারা ৮টার মধ্যে যেন বাড়ি চলে যায়। আমরা এর আগে আরজি কর দেখেছি, বিভিন্ন ধর্ষণের কাণ্ড দেখেছি। সম্প্রতি দুর্গাপুরে যে ধর্ষণের কাণ্ড সামনে এসছে, মহিলা মুখ্যমন্ত্রী তিনি বিবৃতি দিচ্ছেন মহিলারা যেন অত রাতে না বেরোয়। এই যে বিষয়গুলো বাংলায় ঘটছে, আমরা সেই সব বিষয় নিয়েই আজকে কথা বলবো। আমাদের সঙ্গে আজকে আছেন বলরাম বসু। বলরামদা নমস্কার আপনাকে। বলরামদা, মুখ্যমন্ত্রী বলছেন ৮টার মধ্যে মেয়ে, বউ, মহিলা তারা যেন বাড়ি চলে যায়। আমরা দেখেছিলাম এই ধরনের মন্তব্য কিন্তু আরজি করের যখন তিলোত্তমার ঘটনাটা ঘটে সেই সময় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে রাত্রে মেয়েরা বেরোবে কেন? রাত্রে তো প্রচুর কাজ করে, আইটি সেক্টরে কাজ হয়, নার্সিংয়ের জন্য যারা নার্সিং হসপিটালে ডিউটি করে, বিভিন্ন জায়গায় কাজ হয়। তাহলে আমরা কি এখনও এই 2025-এ দাঁড়িয়ে এখনও কি আমরা সেই তালিবানি শাসনের দিকে এগোচ্ছে, তালিবান শাসনে পৌঁছে গেলাম, নাকি আমরা এখনও পর্যন্ত ওই জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে মহিলাদের বেরোতে গেলে ভাবতে হবে, ঘর থেকে বেরোতে গেলে কোনোভাবে সুরক্ষার বলয়ের মধ্যে থেকে বেরোতে হবে, নালে বেরোতে পারবে না? রাজ্যের মুখ্যমন্ত্রী এই ধরনের বিবৃতি দিচ্ছে, কি বলবেন? সবাইকে নমস্কার। এবার প্রথম কথা বলি, কোনো একজন হিজাবি ভদ্রমহিলার কাছ থেকে তালেবানি আদেশই বেরিয়ে আসে, এর বাইরে কোনো চিন্তা ওনার মধ্যে নেই। যতই হোক উনি ওই জামাতপন্থীদের মতো চিন্তা ভাবনা করেন, তো উনি এই পশ্চিমবাংলাকে প্রস্তর যুগে নিয়ে যাবেন। সেখানে মানুষ মহিলাদের কৃতদাসীর মতো রাখবে, মেয়েরা বাড়ির বাইরে বেরোতে পারবেন না, দুদিন বাদে মহিলাদের আর বেডরুমের মধ্যে বন্ধ করে রাখা হবে। চিন্তা ভাবনা ওনার এইরকম যে মহিলা একমাত্র উনি শাসন করবেন, বাদ বাকি সব মহিলা ঘরের মধ্যে ঢুকে বসে থাকবে। এই যার উদার মনোভাব, এই ধরনের চিন্তা, তো পশ্চিমবঙ্গের মহিলাদের কি অবস্থা হবে সেটা তো ওই ছোট্ট ঘটনা, কামদুনি ছোট ঘটনা, হাঁসখালি ছোট ঘটনা, আরজি কর ছোট ঘটনা, কি বলে আমাদের প্রেম, এগুলো তো মুখ্যমন্ত্রী বলেইছে। হ্যাঁ, আসলে মহিলা হয়ে মনে হয় পশ্চিমবঙ্গে জন্মানোটাই মহিলাদের, আমারও তো বাড়িতে অনেকে মহিলারা রয়েছেন, মা কাকিমাদের সব বিষয় আছে, তো তাদের এবার আমাদের বলতে হবে যে তোমাদের জন্মটা দিদি ঠিক করে দিয়েছেন যে খুব অন্যায়ের হওয়ার ছিল, এটাই হচ্ছে। বলরামদা, মুখ্যমন্ত্রী নিজেও কিন্তু একজন মহিলা। সব থেকে বড় বিষয়ে মহিলা সুরক্ষায় কিন্তু বাংলা প্রথম। এই একটা সার্ভে রিপোর্ট বেরিয়েছিল, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে মহিলা সুরক্ষায় বাংলা প্রথমেই যদি বাংলা হয় তাহলে একাধিক ঘটনা কিভাবে হচ্ছে? না, এই প্রথমটা বলছে কে? কোনো একটা লোক প্রথম বলছে। তো যদি দিদির তৈরি কোনো অর্গানাইজেশন প্রথম বলে দেয় তাহলে তো মুশকিল আছে। নারী সুরক্ষা নিয়ে যেহেতু কথা বলছিলাম, আমি ওই প্রসঙ্গেই ফিরে আসছি। নারী সুরক্ষায় যেহেতু ১ নম্বর বাংলা, বারবার বলা হয়েছে, গর্বের সঙ্গে বলা হয়েছে, তৃণমূল কংগ্রেস থেকে বারবার নেতা নেত্রীরা বলেছেন যে বাংলাকে কালিমালিপ্ত করা হয়, মহিলা সুরক্ষায় ১ নম্বর। কিন্তু বিষয়টা হচ্ছে যে এখনো পর্যন্ত আরজি করের ঘটনার মতন ঘটনা হয়ে যাওয়ার পরও একাধিক জায়গায় ধর্ষণ ঘটছে, এবং সব থেকে মূল বিষয় হচ্ছে মুখ্যমন্ত্রী বলছেন ওটা তো প্রাইভেট কলেজ বা প্রাইভেট ইউনিভার্সিটি। মানে কোথাও কি তাহলে সরকার গা ঝেড়ে ফেলতে চাইছে? মানে সরকারি প্রতিষ্ঠানে ধর্ষণ হলে সরকারের দায়, বেসরকারি প্রতিষ্ঠানে ধর্ষণ হলে তার দায় কি কোনো সরকারের? এই মন্তব্য মুখ্যমন্ত্রী করতে কি মনে হয় আপনার? উনি কি বলতে চাইছেন, কি বার্তা? আমি এই কারণেই বলছিলাম দিদি, মাথাটা খারাপ হয়ে গেছে, আপনার কথা শুনে মাথাটা খারাপ হয়ে গেছে। আপনি মনে করেন এই সময় ইনস্টিটিউট কি ওই ভারতবর্ষে থাকা বিভিন্ন যে সেটা আমেরিকান মানে রাশিয়ার ভূখণ্ড, যে সেখানে কেউ ঢুকবে না? আপনার এই কলেজ, যে সমস্ত গভর্নমেন্ট কলেজ, প্রাইভেট, এই সমস্ত জায়গায় যদি আগের ব্যবসা হয়, সেখানে যদি মধুচক্র চলে, সেখানে অন্য হয়, আপনার এখতিয়ারের মধ্যে নয়, আইন শৃঙ্খলা আপনার বিষয় নয়, সেখানে মানুষকে ঠিক পথে আনা, পশ্চিমবঙ্গে 10 কোটি 12 কোটি যা জনসংখ্যা আছে তাদের
পথে ঠিক পথে নিয়ে আসা, তাদের আইন ব্যবস্থার মাধ্যমে শাসন করা, খাবার তুলে দেওয়া, কাজের ব্যবস্থা করা, মানে নাগরিক সুরক্ষা এবং নাগরিক পরিষেবা দেওয়া তো আপনার দায়িত্ব ছিল। সেখানে কেন এই বিষয়টা ঘটবে? আমাদের নারীরা অপমানিত হবে কেন বারবার? যদি এই ঘটনাটাই চিন্তা করুন তো, এই ঘটনা আপনার পরিবারের কেউ যদি এই ঘটনারই সম্মুখীন হতো, আপনার বাড়িতেও তো প্রচুর মহিলারা রয়েছেন, তারা যদি অপমানিত হতো, তারা আজকে সিকিউরিটি নিয়ে ঘোরে, ঠিক আছে, চিন্তা করুন তো সাধারণ গ্রামের, পুরুলিয়া, বাঁকুড়ার ইন্টিরিয়ার গ্রামের যদি মহিলারা একটু সুরক্ষা পায়, আপনার কি কতটুকু যাবে আসবে? আপনি কি বললেন? সবার মানে আপনাদের সব পার্টি থেকে বলা হলো যে সবাইকে সুরক্ষা দেওয়ার নেই, পুলিশ দেওয়ার বিষয় নয়। পুলিশ সবাইকে দিতে হবে না। যদি পরিবেশের অবস্থা এমনই হয় যে লোকে শাসন ব্যবস্থা নাম শুনে কাঁপবে, অন্যায় করার আগে 14 বার চিন্তা করতে হবে যে যদি আমি ধরা পড়ি বা ধরা পড়ার জায়গায় আসে আমাকে গুলি করে দেওয়া হবে, আমি যদি কোনো জায়গায় অন্যায় মহিলাদের গায়ে হাত দিই তাহলে আমাকে সেখানে আধপেটা করে মানুষ মেরে দেবে। এই ঘটনা যদি আপনার ভয়ের অবস্থা তৈরি হয়, আপনি জনগণকে ভয় দেখাচ্ছেন, কোথায় এই সন্ত্রাসবাদী উগ্রপন্থীদের ভয় দেখাতে পারছেন না তো, যেখান থেকে আন্দোলনটা কোনো একটা জায়গায় ঠিকঠাক পথে যাবে। আপনি প্রশাসনের শাসন ব্যবস্থার মধ্যে ভয়টাকে নিয়ে আসুন। কোনো সময় এরকম হবে না যে আপনার ভয়ে জনগণ গর্তে ঢুকে যাবে আর যারা মানে দুর্বৃত্ত তারা চারদিকে মানে নির্ভয় হয়ে ঘুরে বেড়াবে। এটা মানে শাসন নয়, এটা আপনার বোঝার মতো বয়স তো হয়েছে দিদি। বড় শেষ একটা প্রশ্ন করব। আমরা দেখলাম যে জগন্নাথ ধাম করা হলো দীঘাতে, আবারও মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন তিনি শিলিগুড়িতে মহাকালের মন্দির হবে এবং বিশাল বড়ভাবে হবে, যেখানে রাজ্যে শিক্ষা ব্যবস্থা তলানিতে, স্বাস্থ্য ব্যবস্থা তলানিতে, প্রশাসনের অবস্থা আমরা জানি, মাইনে দিতে পারে না ঠিক মতন সরকারি কর্মচারীদের, তাদের ডিএ বাকি আছে, হাজার হাজার যোগ্য শিক্ষকরা তারা পথে বসে আছে। এরকম একটা অরাজক পরিস্থিতিতে সরকারের কাজ কি ধর্ম নিয়ে মন্দির বানানো, কোথায় মসজিদ বানানো, এটাই কি সরকারের কাজ? কি বলবেন? ধিক্কার জানে। যদি প্রশাসন বা সরকার মন্দির মসজিদ বানায় তাহলে শিক্ষাক্ষেত্র চালাবে কারা? শিক্ষাক্ষেত্র চালান, কর্মসংস্থানের ব্যবস্থা করুন, মন্দির মসজিদ আমরা করে নেব, ঠিক আছে। এবার বিষয় হচ্ছে আপনি কি বোঝাতে চাইছেন। আপনি যেটা বোঝাতে চাইছেন, আপনার যে ইসলামিক প্রীতি, আপনার বিভিন্ন জায়গায় যে আপনি আপনার ওই ভাই দুধেল গরুর ভাই আছে না আপনাদের, তাদের যে প্রশ্রয়, তাদের যে অত্যাচার করার অধিকার আপনি দিয়ে রেখেছেন, তো সেটাকে কাউন্টার করার জন্য আপনি মন্দির তৈরি করে দেবেন। আর আপনার কোন অধিকার আছে একটা সরকার হয়ে আপনাকে সেই মন্দির তৈরি করার? হিন্দুদের কাছে পয়সা নেই মন্দির তৈরি করার না? কি মনে করেন আপনি? সরকারের কাজ যেটা আছে সেটাকে করুন। আপনি ভাববেন না আপনি দুর্গা মণ্ডপ করলেন বা কি জগন্নাথ মন্দির করলেন, তাতে আপনি মানে হিন্দু ভোট পাবেন। আপনি তো হিন্দু ভোট পাওয়ার, হিন্দু অ্যাপিজমেন্টের রাস্তায় যাচ্ছেন। ফলে আপনি যে হিন্দু ভোট পাবেন এটা ভুলে যান, কারণ আপনি যা যা কাজ করেছেন তারপরে হিন্দুরা আপনাকে ভোট দেবে না। এবার একজন সনাতনী হয়ে অন্তত আমি আপনাকে বলছি, যদি কোনো জায়গায় মন্দির করতে হয়, পশ্চিমবঙ্গে হাজার হাজার মন্দির আছে, সেখানে হাজার হাজার বড় বড় জাগ্রত মূর্তি আছে। হ্যাঁ, আমরা বুঝে নেব, সনাতনীরা বুঝে নেব। আপনার কাজটা আপনি করুন। শিক্ষা ব্যবস্থা, ছাত্র তাদের পড়াশোনার ব্যবস্থা করুন, শিক্ষকদের চাকরি দিন, মানুষের খাবার বন্দোবস্ত করুন, কর্মসংস্থানের ব্যবস্থা করুন, স্বাস্থ্য ব্যবস্থা সব তো ভেঙে চুড়ে শেষ করে রেখে দিয়ে চটকে রাখে চারদিকে। ফলে আপনাকে মন্দির কি হবে সেটা নিয়ে কি করতে হবে? আমাদের যতটুকু অর্থ আছে
যে আপনারা মন্দির তৈরি করেন, তার কোন বড় মন্দির তৈরি করে সনাতনীদের করে দেওয়ার ক্ষমতা রাখে। ফলে আপনার কাজ আপনি করুন, সনাতনীদের ওইভাবে অ্যাপিজমেন্ট করে ভুলিয়ে রাখার চিন্তাটা করবেন। আমরা অনেক কিছু বুঝি, ওই শান্ত ছেলে ভাইয়েরা যা বেড়াচ্ছে সেটা। মমতা ব্যানার্জি বেসিক্যালি রাষ্ট্র বিরোধী একটি শক্তির প্রতিভূ মাত্র। তিনি এই যে বাংলাদেশে আর কি, যে 5ই আগস্টের পরবর্তী সময় আনসারুল বাংলা টিম, তার যে আমির, হ্যাঁ, তিনি বলেছিলেন যে পশ্চিমবাংলাকে ভারতবর্ষ থেকে বেরিয়ে আসার জন্য। তিনি বারবার বলছেন যে আমার দুধেল গরু, তাদের দুধ যারা দেয় তাদের লাথি খেতে হয়। তারই এক ভাই বলছেন যে ভগবান আল্লাহর ইচ্ছায় এখানে সংখ্যাগুরু হবে ইসলাম। হ্যাঁ, পাকিস্তান থেকে নির্দেশ আসছে যে পাকিস্তানের প্রকৃত বন্ধু হচ্ছে অরুন্ধতী রায়, মমতা ব্যানার্জি, এই সমস্ত। তার মানে তিনি হচ্ছেন রাষ্ট্র বিরোধী একটি শক্তির প্রতিভূ স্বরূপ। ফলে তিনি চাইবেন যে এখানকার মহিলারা সশক্ত না হন, দুর্বল হয়ে থাকেন, যাতে ওই 1000-1200 টাকার ভিক্ষেতে তারা ঘরে ঢুকে বসে থাকে, প্রতিবাদে না নামে। তার সঙ্গে সঙ্গে তিনি যে বলছেন যে বাঁধ ভেঙে দাও, থেকে ভুটান থেকে জল আসছে, ভুটানের উপর ক্ষতিপূরণ দাবি করলেন। মানে অদ্ভুত। আগেও বলতেন ডিভিসির জন্য যে ম্যানমেড বন্যা। তিনি যে হাজার কোটি টাকার যে সেন্ট্রাল গ্র্যান্টগুলো এসছে বিভিন্ন কাজে, তো সেগুলোর ইউটিলাইজেশন সার্টিফিকেটগুলো তিনি দিতে পারছেন না। সেগুলো যে মুখ্যমন্ত্রী কিন্তু ঘোষণা করেছেন এই পাহাড়ের জন্য, তিনি কিন্তু বলছেন প্রচুর ম্যানগ্রোভ গাছ বসানোর জন্য মানে নির্দেশ দিয়েছেন, যাতে পাহাড়কে সুরক্ষিত। না, পাহাড়ে কি ম্যানগ্রোভ ফরেস্ট হয় নাকি? সুন্দরবনে ম্যানগ্রোভ ফরেস্ট হয় কেন? মানে প্ল্যান্টেশন করার দরকার কেন? না, ওখানকার যে ঘূর্ণিঝড় যেগুলো ঢোকে, যেমন আইলার সময় ম্যানগ্রোভ ফরেস্টের জন্য আইলা দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় প্রাচীরের মতো কাজ করেছে। কিন্তু নর্থ বেঙ্গলে যেভাবে গাছ কাটা হয়েছে, আপনারা যদি বন্যার সময় কিছু ছবি দেখেন তাহলে দেখবেন প্রচুর লগ ভেসে আসছে, কাঠের গুঁড়ি ভেসে আসছে। এগুলো অবধারিতভাবে কাটা হয়েছে এবং সুন্দরভাবে কাটা হয়েছে। এই যে লগগুলো ভেসে আসছে, তার মানে আপার মাউন্টেন এরিয়ায়, মানে ডুয়ার্সের আপার এরিয়া থেকে এই মানে গাছ কাটার ফলে সেই জায়গাকার মাটি ধরে রাখার যে শেকড় যে ধরে রাখার বিষয় আছে, সেটাকে রাখতে পারছে না বলেই মাটি গোলা জল নেমে আসছে, এক একটা সেকশন থেকে পাহাড় ধসতে আরম্ভ করছে। কোথায় ম্যানগ্রোভ ফরেস্ট? তাতে উত্তরবঙ্গের মানে পাহাড় ধসে যাওয়া। আমি এই লজিক আমি এইটা মানতেই হবে। রাকেশ রোশন যদি চাঁদে যায় তাহলে পাহাড়ে ম্যানগ্রোভ হতেই পারে। হ্যাঁ, পাহাড়ে তো ম্যানগ্রোভ হবে, তারপর মাসির দাড়ি গজালে মেশো হবে, এই সমস্ত ঘটনাগুলো তো ঘটছে না। ফলে আমি একটা জিনিস বলি যে পিসি, আপনি না আবার থেকে ওই ক্লাস 1-2 ভর্তি হয়ে যান। নতুন করে একটা শিক্ষা ব্যবস্থা আপনার জন্য তৈরি করা হবে। হ্যাঁ, আপনি যা যা করছেন, কোনো সুস্থ মানুষ, আপনার মাথার ট্রিটমেন্টের দরকার আছে, ইমিডিয়েট মাথার ট্রিটমেন্টের দরকার আছে। কারণ সত্যি কথা বলতে কি, পাগল হয়ে যাচ্ছি। আর অত্যাচারে আমরা যতটুকু পড়াশোনা করেছি, আমরা পাগল হয়ে যাচ্ছি। মানে যখন আমাদের ছোটরা বা পরিবারের ছোট প্রশ্ন করে, তখন কি উত্তর দেব, সেই উত্তর দেওয়ার জায়গা নেই। মানে কথা তারা শুনবে না, মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটাকে বেদবাক্য মানবে। মানে আমি ভেবে উঠতে পারি না যে আপনার জন্য কতখানি আমাদের পরিবারের ছোটরা কতখানি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা কি হচ্ছে পিসি? একটু শেখান না,
একটু যদি আপনি কোনো জিনিস না জানেন, একটু আপনার যারা আমলারা রয়েছে তাদের একটু জিজ্ঞেস করুন না যে রবীন্দ্রনাথ গান্ধীজিকে ফলের রস খাইয়ে অনশন ভঙ্গ করেনি। মেঘনাথ সাহা বাঁধ ভেঙে দেওয়ার কথা বলেনি। ড্রাগন ফল থেকে কিন্তু রং তৈরি হবে, সেই রং দিয়ে আমরা যেরকম এশিয়ান পেন্টস আছে দেওয়ালে রঙও করতে পারি। মানে স্মল স্কেল যে বিজনেসগুলো হয়, মুখ্যমন্ত্রী সবসময় ক্রিয়েটিভ, উনি তো ক্রিয়েটিভ মাইন্ড। না, কাশফুলের কতক্ষণ বালিশ করে শুয়ে থাকবো দিদি? কাশফুলের বালিশ, তারপর চোর কাটার বিছনা, মাদুর, এইগুলো কি হচ্ছে একটু বলুন। মানে আমাদের বোধগম্যের বাইরে চলে যাচ্ছে, মানে একটা সীমা আছে। আপনি এতখানিও হাসাবেন না যে ওই হাসতে হাসতে মানুষের স্ট্রোক হয়ে মারা যাবে। এর কিন্তু হত্যার দায় আপনার গায়ে পড়বে। যদি মানুষের হাসতে হাসতে স্ট্রোক হয়ে মারা যায়, তার হত্যার দায় কিন্তু আপনার উপর পড়বে। এবং সনাতনীদের কথা বারবার বললেন, মহিলা সুরক্ষায় কি সনাতনীরা আগামী দিন সামনে নামবে, আন্দোলনে নামবে, কি মনে হয়? নামবে, কারণ সনাতনীরাই নামবে। আর কারণ নারী সনাতনীদের কাছে শক্তি স্বরূপা। বলা হয় যে যেখানে নারী পূজিত হন সেখানে দেবতারা এসে বাস করেন, আর যেখানে নারীরা পূজিত হন না সেইখানে সেই দেশে আর দেবতাও বাস করেন না। এটাই নিয়ম। ফলে আজকে আমরা বাংলার যে দুর্দশা দেখতে পাচ্ছি, তার প্রধান কারণ যে এখানে নারী সম্মান নেই। এখানে নারী সম্মান নেই বলেই আমাদের এখানে আর দেবতা বাস করেন না, সুখ সমৃদ্ধি কোনোটাই নেই, কাজ নেই, চাকরি নেই। তো অদূর ভবিষ্যতে যখনই সময় আসবে, সময় প্রায় এসে গেছে, সময় আসবে, তখন এখান থেকেই সনাতনীরা আন্দোলন তৈরি করবে। এবং যদি প্রয়োজন পড়ে তার নেতৃত্বে যদি আমাকে বলা হয়, আমি সে নেতৃত্ব দিতেও রাজি আছি। যে সনাতনীদের এখানে উঠে দাঁড়ানোর সময় এসছে, নারীদের সসম্মানে প্রতিষ্ঠা করার সময় এসছে, শাসন ব্যবস্থা মানে পূর্ণ শাসন ব্যবস্থা সেটা প্রতিষ্ঠা করার সময় এসে গেছে। অসংখ্য ধন্যবাদ বলরাম দা, নমস্কার। নমস্কার।